1963 সাল ইসরায়েল পারমাণবিক বোমা তৈরির একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু এই বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে বেশ ভাবিয়ে তুলেছিল সেই সময়। তিনি কোনোভাবেই চাননি যে ইসরায়েল পারমাণবিক বোমা বানিয়ে আরব বিশ্বের উত্তেজনা তৈরি করুক, কারণ তেমনটা হলে আরবরা আমেরিকার শত্রু রাশিয়ার কাছে সাহায্য চাইবে। কেনেডি ইসরায়েলকে থামানোর জন্য সব রকম চেষ্টা করেছিল, কিন্তু এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। পারমাণবিক অস্ত্র পাওয়ার জন্য শক্তিশালী দেশগুলো এমনভাবে ঝুঁকিপূর্ণ খেলা খেলেছে যা আন্দাজ করাও কঠিন। কোথাও চলেছে সিক্রেট ইন্টেলিজেন্স অপারেশন, আবার কোথাও ব্যবহার করা হয়েছে হানি ট্র্যাপ। এমনকি এই খেলায় পরম বন্ধু দেশগুলো একে অপরকে ধোঁকা দিতে দ্বিধা করেনি। বন্ধুরা, আজ আমরা জানব সেই 10টি দেশের গল্প যারা আজ এই ভয়ানক ক্ষমতার মালিক। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। পৃথিবীতে মোট 195টি দেশ রয়েছে এবং প্রায় সবার কাছেই নিজেদের রক্ষা করার জন্য উন্নত মিলিটারি এবং হাইটেক অস্ত্র রয়েছে। কিন্তু এই 195টি দেশের মধ্যে মাত্র 10টি দেশ এমন যাদের কাছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও ধ্বংসাত্মক অস্ত্র পারমাণবিক বোমা রয়েছে। বন্ধুরা, ভেবে দেখুন তো, আজকের দুনিয়ায় যেখানে প্রতিটি দেশ একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত, সেখানে মাত্র 5% দেশ এই অস্ত্র তৈরিতে সফল হয়েছে। এদের মধ্যে কেউ কেউ একে অপরকে সাহায্য করেছে, তবে বেশিরভাগই এই কাজ করেছে অত্যন্ত গোপনে। এর সাথে জড়িয়ে ছিল উচ্চ পর্যায়ের গোয়েন্দাগিরি, মারাত্মক শত্রুতা আর চরম বিশ্বাসঘাতকতা। আমেরিকা ছাড়া বাকি 9টি দেশের পারমাণবিক ক্ষমতা অর্জনের গল্প আমেরিকার ম্যানহ্যাটন প্রজেক্টের মতোই বেশ রোমাঞ্চকর। বন্ধুরা, শুরু করা যাক আমেরিকাকে দিয়ে। এটা তো সবাই জানেন যে আমেরিকাই প্রথম পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছিল, কিন্তু আমাদের মধ্যে আসলে কতজনের জানা আছে যে এই আবিষ্কারটি প্রথম করেছিল হিটলারের বিজ্ঞানীরা? 1938 সালে জার্মান বিজ্ঞানীরাই প্রথমবার নিউক্লিয়ার ফিউশন আবিষ্কার করেন, অর্থাৎ অ্যাটম বা পরমাণুকে ভেঙে একটি চেইন রিঅ্যাকশনের মাধ্যমে বিশাল পরিমাণে শক্তি উৎপাদন করার পদ্ধতি। সেই সময়ে বিজ্ঞানের দুনিয়াটা বেশ ছোট ছিল এবং জার্মান বিজ্ঞানীদের এই দারুণ আবিষ্কারের খবর আমেরিকায় থাকা অ্যালবার্ট আইনস্টাইনের কান পর্যন্ত পৌঁছে যায়। তিনি দ্রুত মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি বলেন, হিটলার এই নতুন আবিষ্কারের মাধ্যমে মানবতা ধ্বংসকারী বোমা বানিয়ে যে কোনো কিছু করে ফেলতে পারে। এই চিঠির পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই একটি অত্যন্ত গোপন প্রজেক্ট চালু করে, যা আজ ম্যানহ্যাটন প্রজেক্ট নামে পরিচিত। এতে আমেরিকা, ইউকে এবং কানাডার বিজ্ঞানীদের নিযুক্ত করা হয় এবং পানির মতো টাকা ঢালা হয় রীতিমতো, যেন এই প্রতিযোগিতায় হিটলার কোনোভাবেই জিততে না পারে। তবে যাই হোক, 1945 সালের মধ্যে জার্মানি আত্মসমর্পণ করে এবং হিটলারের পতন ঘটে। ঠিক এই সময়েই খবর আসে যে নিউ মেক্সিকোতে আমেরিকার প্রথম পারমাণবিক ট্রিনিটি টেস্ট সফল হয়েছে। এভাবেই আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র পাওয়ার দৌড়ে প্রথম স্থান অর্জন করে। কোনো রকম দেরি না করে পরের মাসেই আমেরিকা জাপানের উপর ফ্যাটম্যান এবং লিটল বয় ফেলে, যা জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। এর মাধ্যমে যুদ্ধ তো শেষ হলো, কিন্তু এবার সবাই এই নতুন পারমাণবিক অস্ত্র পাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ল। তবে আমেরিকা চাইছিল না যে এই অস্ত্র অন্য কারো হাতে থাক। এবার আসা যাক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার গল্পে। অবাক করার মতো বিষয় হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকাই এক সঙ্গী দেশ যে তাদের সাথে মিলে হিটলারকে পথ থেকে সরিয়েছিল, এবং তারই আমেরিকার প্রথম পারমাণবিক পরীক্ষা নিয়ে সবচেয়ে বড় আপত্তি ছিল। আর সে অন্য কেউ নয়, স্বয়ং সোভিয়েত ইউনিয়নই ছিল। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার বন্ধু ছিল, কিন্তু 1941 সালে আমেরিকান ও ব্রিটিশ বিজ্ঞানীরা পারমাণবিক গবেষণার পেপারগুলো সাধারণ মানুষের জন্য প্রকাশ করা বন্ধ করে দেয়। এতে সোভিয়েতের মনে হলো তাদের কাছ থেকে এই সূত্রটি ইচ্ছে করে লুকিয়ে রাখা হচ্ছে। সোভিয়েত ইউনিয়ন তখন চুপি সারে নিজেদের গোয়েন্দাদের আমেরিকার ম্যানহ্যাটন প্রজেক্টে ঢুকিয়ে দেয় এবং সমস্ত তথ্য সংগ্রহ করতে
শুরু করে। এদিকে সোভিয়েত ভাবছিল তারা আমেরিকার সাথে চাল চালছে, কিন্তু আমেরিকানরাও কম ছিল না এখানে। তারা সোভিয়েতের এজেন্টদের ডাবল এজেন্ট বানিয়ে দেয় এবং সোভিয়েত ইউনিয়নদের কাছে ভুল তথ্য পৌঁছাতে শুরু করে। 1945 সালের পর সোভিয়েত ইউনিয়নের এই ডাবল এজেন্টদের প্রতি সন্দেহ হয়। তখন তারা চুরি করা আমেরিকান ডিজাইনের ওপর পুরোপুরি ভরসা না করে নিজেদের গবেষণা চালিয়ে যায়। এর ফলে আমেরিকার ধারণার অনেক আগেই সাল 1949-এ সোভিয়েত ইউনিয়ন কাজাকিস্তানে RDS-1 পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করে। আর এভাবেই নিউক্লিয়ার প্রযুক্তির উপর আমেরিকার একচেটিয়া আধিপত্য শেষ হয়ে যায় এবং এখান থেকেই শুরু হয় দুই দেশের মাঝে কোল্ড ওয়ার। পারমাণবিক অস্ত্র পাওয়ার তৃতীয় দেশ ছিল ইউনাইটেড কিংডম। তবে বন্ধু দেশ হওয়ার সত্ত্বেও তারা আমেরিকার কাছে ধোঁকা খেয়েছিল। আসলে ইউকে আমেরিকারও আগে 1940 সালে টিউব অ্যালোয়েস নামের একটি প্রজেক্টের অধীনে পারমাণবিক অস্ত্রের ওপর গবেষণা শুরু করে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্পদের অভাবের কারণে ইউকে তাদের সমস্ত গবেষণা নিজেদের ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার ম্যানহ্যাটন প্রজেক্টের হাতে তুলে দেয়। বন্ধুরা, এই প্রজেক্ট এমনি এমনি তুলে দেওয়া হয়নি, বরং তাদের মধ্যে কিবেক নামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তি অনুযায়ী দুই দেশই এই প্রযুক্তিকে একে অপরের সাথে শেয়ার করবে। কিন্তু আমেরিকা যখন সফলভাবে প্রথম পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলল, তখন তাদের রূপ বদলে গেল। তারা ইউকের সাথে কিউবেক চুক্তি ভেঙে দেয় এবং তথ্য শেয়ার করতে অস্বীকৃতি জানায়, যা ছিল সরাসরি একটি ধোঁকা। এই ধোঁকা ব্রিটেনকে বাধ্য করে তাদের নিজস্ব পারমাণবিক প্রোগ্রাম নতুন করে শুরু করতে। যেহেতু তারা আগেই কিছু কাজ এগিয়ে রেখেছিল এবং পৃথিবীর বেশিরভাগ ইউরেনিয়ামের ওপর তাদেরই নিয়ন্ত্রণ ছিল, তাই তারা এই কাজ খুব দ্রুত কমপ্লিট করতে সফল হয়েছিল। 1952 সালে ইউকে অস্ট্রেলিয়ার কাছে মন্টাবেলো আইল্যান্ডে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করে। এবার আসি ফ্রান্সের কথায়, যারা পারমাণবিক অস্ত্র পাওয়া চতুর্থ দেশ। ফ্রান্সের কিছু বিজ্ঞানী ম্যানহ্যাটন প্রজেক্টে কাজ করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের উদ্দেশ্য বোমা বানানো ছিল না, বরং পারমাণবিক শক্তি থেকে শুধু বিদ্যুৎ উৎপাদন করা ছিল। কিন্তু এরপর এমন একটি ঘটনা ঘটল যা ফ্রান্সের উদ্দেশ্যই বদলে দিল রীতিমতো। সুয়েজ ক্যানেল, যা মিশরের সবচেয়ে বড় সম্পদ। 1956 সালের আগে এর ওপর ফ্রান্স এবং ব্রিটেনের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু মিশরের নেতা জামাল আব্দুল নাসের এর বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং সুয়েজ ক্যানেল বন্ধ করে সেটি নিজের দখলে নিয়ে নেন। এটি দেখে ফ্রান্স এবং ব্রিটেন ইসরায়েলের সাথে মিলে একটি গোপন পরিকল্পনা করে মিশরের ওপর আক্রমণ করে বসে। কিন্তু সেই সময়ে আমেরিকা এবং রাশিয়া দুজনেই আরব দেশগুলোকে খুব সাপোর্ট করত। আর এই সাপোর্টের পেছনের কারণ ছিল, যা আমরা সবাই জানি, তা হলো তেল। রাশিয়া ফ্রান্স এবং ব্রিটেনকে হুমকি দেয় যে তারা যদি পিছিয়ে না যায় তবে তারা পারমাণবিক বোমা ব্যবহার করবে। অন্যদিকে আমেরিকা ফ্রান্সের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে শুরু করে। বাধ্য হয়ে ফ্রান্সকে পিছিয়ে আসতে হয় এবং এই অপমানই তাদের নিজেদের আলাদা পারমাণবিক বোমা তৈরি করতে বাধ্য করে। তারা তাদের কলোনি যেমন নাইজার, গেবন এবং মাদাগাস্কার থেকে ইউরেনিয়াম সংগ্রহ করে দিন রাত পরিশ্রম করে। 1960 সালে ফ্রান্স সাহারা মরুভূমিতে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এবং 1968 সালের মধ্যে ফ্রান্স হাইড্রোজেন বোমাও বানিয়ে ফেলে। এরপর পঞ্চম দেশ হলো চায়না। 1950 সালে কোরীয় যুদ্ধের সময় এমন এক মুহূর্ত এসেছিল যখন চায়না মিলিটারি আমেরিকান সৈন্যদের পিছিয়ে যেতে বাধ্য করেছিল। এরপর আমেরিকা আর সহ্য করতে না পেরে চায়নাকে পারমাণবিক হামলার হুমকি দিয়ে বসে। চেয়ারম্যান মাও বুঝে গিয়েছিল যে যতদিন পারমাণবিক শক্তির ওপর তাদের আধিপত্য না হবে ততদিন দুনিয়া তাদের ওপর চেপে বসবে। 1964 সালে চায়না তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এবং এর নাম দেয় 596। বন্ধুরা, এবার আসা যাক ইসরায়েলের নিউক্লিয়ার গল্পে, এবং এই গল্পটি বেশ চমৎকার। ইসরায়েল হলো একমাত্র দেশ যারা আজ পর্যন্ত এটি স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি। তবে সবাই খুব বিশ্বাসের সাথে মানে যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। হয়তো এই বিষয়টি আজ পর্যন্ত গোপনই থাকতো, যদি না এই ব্যক্তিটি থাকতো, মর্ডেসেই ভানুনু। 1986 সালে এই ব্যক্তি ইসরায়েলের পারমাণবিক ফ্যাসিলিটিতে এক
একজন টেকনিশিয়ান ছিল এবং সে ব্রিটেনের সংবাদ মাধ্যমের সামনে সব গোপন তথ্য ফাঁস করে দেয়। সে সব ছবি এবং সিক্রেট ডকুমেন্টের তথ্য লিক করে দেয়। আসলে ইসরায়েল, যারা আগেই ফ্রান্সের সাথে পারমাণবিক মিশনে কাজ করেছিল, আরবদের হুমকির কারণে তারাও নিজেদের পারমাণবিক বোমা বানাতে চেয়েছিল। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি এর তীব্র বিরোধী ছিলেন। অবশেষে যখন কেনেডি আততায়ীর হাতে নিহত হন, রাস্তা একদম পরিষ্কার হয়ে যায় এবং 4 বছর পর 1967 সালে ইসরায়েল অত্যন্ত গোপনীয়তার সাথে তাদের প্রোগ্রাম সম্পূর্ণ করে। 1986 সালে যখন ভানুনু এই গোপন তথ্য ফাঁস করে, তখন মোসাদের মাধ্যমে একটি হানি ট্র্যাপ অপারেশন প্ল্যান করা হয় এবং তাকে ফাঁদে ফেলে ওয়ান ওয়ে টিকেটে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়। তাকে 18 বছর জেল খাটার সাজা দেয়া হয়েছিল এই অপরাধে। তবে 11 থেকে 12 বছর জেল খাটার পর তাকে জেল থেকে বের হওয়ার অনুমতি দেয়া হয়। তবে আজও পর্যন্ত এই ব্যক্তি কঠোর বিধি নিষেধের মধ্যে জীবন কাটাচ্ছেন। বন্ধুরা, এবার আসা যাক আমাদের প্রতিবেশী দেশ ভারতের গল্পে, যার বিজ্ঞানীরা দেশভাগের আগেই পারমাণবিক বিষয়ের উপর গবেষণা শুরু করে দিয়েছিল। শুরুতে ভারতের উদ্দেশ্য ছিল শুধু বিদ্যুৎ উৎপাদন করা, কিন্তু 1962 সালে চায়না ভারত যুদ্ধ সবকিছু বদলে দেয়। হিমালয়ের পাহাড়ে পাওয়া পরাজয় ভারতকে পারমাণবিক বোমার কথা ভাবতে বাধ্য করে। এরপর যখন 1964 সালে চায়না তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, তখন এটি ভারতের জন্য ডু অর ডাই পরিস্থিতি হয়ে দাঁড়ায়। তখন ভারত শুধু বিদ্যুৎ বানানোর বাহানা করে কানাডা এবং আমেরিকা থেকে রিঅ্যাক্টর আনিয়ে নেয়, কিন্তু পর্দার আড়ালে অন্য কিছুই চলতে থাকে। 1974 সালে রাজস্থানের মরুভূমিতে হঠাৎ একটি বিস্ফোরণ হয়। এটি ছিল প্রজেক্ট স্মাইলিং বুদ্ধার বিস্ফোরণ। ভারত দাবি করে যে এটি কোনো বোমা নয়, বরং একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ ছিল। কিন্তু এতে আমেরিকা এবং কানাডা মারাত্মকভাবে রেগে যায়, কারণ ভারত তাদের দেয়া প্রযুক্তি বোমা বানানোর জন্য ব্যবহার করেছিল। এর ফলে ভারতের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ভারত নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষর করতে পরিষ্কার মানা করে দেয়। এটি এমন একটি চুক্তি যেখানে একটি দেশ পারমাণবিক অস্ত্রের বিস্তার বোধ করার নিয়মে একমত হয়। বন্ধুরা, আপনাদের একটু বোঝানোর জন্য বলে দেই যে এটি এমন একটি চুক্তি যেখানে একটি দেশ পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার নিয়মে একমত হয়। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। তারা 1974 সালে পারমাণবিক বোমা পরীক্ষা করলেও সেটিকে অস্ত্রের রূপ দিতে আরও 20 বছর সময় লেগে যায়। এবার আসি সাউথ আফ্রিকার কথায়, যার গল্প সবচেয়ে অনন্য। 1970 সাল পর্যন্ত পারমাণবিক বোমায় তাদের কোনো আগ্রহই ছিল না, কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়। সাউথ আফ্রিকায় বর্ণবাদের অত্যন্ত কঠোর আইন ছিল, অর্থাৎ শ্বেতাঙ্গদের জন্য আইন আলাদা আর কৃষ্ণাঙ্গদের জন্য আইন আলাদা। এমনকি কৃষ্ণাঙ্গ মানুষদের নিজেদের দেশেই ঘোরার জন্য আউট পাস নিতে হতো। এই আইনের কারণে গোটা বিশ্ব তাদের বয়কট করে। এরপর সোভিয়েত ইউনিয়ন নামিবিয়া এবং অ্যাঙ্গোলাতে নিজেদের প্রভাব বাড়িয়ে দিয়েছিল। সাউথ আফ্রিকার ভয় ছিল রাশিয়ানরা হয়তো তাদের এখানেও পৌঁছে যাবে এবং তাদের ব্ল্যাক পপুলেশনের সাথে মিলে দেশ দখল করে নেবে। এই কঠিন সময়ে একটি দেশ সাউথ আফ্রিকার পাশে এসে দাঁড়িয়েছিল, ইসরায়েল তাদের অস্ত্র, ফাইটার জেট এবং পারমাণবিক গবেষণা শেয়ার করে। আমেরিকান স্যাটেলাইট সাউথ আফ্রিকার কাছে সমুদ্রে 2টি বিশাল ফ্ল্যাশ বা আলোর ঝলকানি রেকর্ড করে। মনে করা হয় যে এটি ইসরায়েল এবং সাউথ আফ্রিকার একটি যৌথ পারমাণবিক পরীক্ষা ছিল। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল সাউথ আফ্রিকার জমি ব্যবহার করেছিল এবং এর পরিবর্তে তাদেরকে নিজেদের গবেষণা দিয়েছিল। কিন্তু 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সাউথ আফ্রিকায় ছিল প্রথম দেশ। এবার পালা পাকিস্তানের, যাদের পারমাণবিক অস্ত্র পাওয়ার তালিকায় স্থান নাম্বার 9-এ। এর সূচনা হয়েছিল 1971 সালে, যখন পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ হয়ে যায়। 1974 সালে ভারতের স্মাইলিং বুদ্ধা পরীক্ষা এই আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দেয়। ডক্টর আব্দুল কাদের খান, যিনি একজন পাকিস্তানি বিজ্ঞানী ছিলেন, তিনি হল্যান্ডের একটি পারমাণবিক ফ্যাসিলিটিতে কাজ করার সময় ইউরেনিয়াম এনরিচ বা সমৃদ্ধ করার গোপন তথ্য হাসিল করেন এবং সেই ব্লুপ্রিন্ট নিয়ে পাকিস্তানে চলে আসেন। এছাড়াও চায়না
পাকিস্তানকে খুব সাহায্য করেছিল সেই সময়, কারণ চায়না ভারতের বিরুদ্ধে একজন শক্তিশালী মিত্র তৈরি করতে চেয়েছিল। শুরুতে আমেরিকাও পাকিস্তানকে থামানোর খুব একটা চেষ্টা করেনি, কারণ এক তো তারা পাকিস্তানের যোগ্যতাকে কম ভেবেছিল, এবং দ্বিতীয়ত পাকিস্তান আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সঙ্গী ছিল। 1998 সালে যখন ভারত 5টি পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, তার মাত্র কয়েক সপ্তাহ পরেই পাকিস্তান রাস্কো পাহাড়ে তাদের আন্ডারগ্রাউন্ড পরীক্ষা চালিয়ে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি বন্ধুরা। পাকিস্তানের ওপর অভিযোগ ওঠে যে তারা এই পারমাণবিক প্রযুক্তি অন্য দেশ যেমন ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়াকেও সরবরাহ করেছে। যখন পরিস্থিতি বেশ বিগড়ে যায় এবং পাকিস্তানি সরকারের ওপর সরাসরি অভিযোগ আসতে শুরু করে, তখন 2004 সালে ডক্টর আব্দুল কাদের খান একটি টিভি প্রোগ্রামে সমস্ত দায় নিজের ঘাড়ে তুলে নেন। তিনি স্বীকার করেন যে এই প্রযুক্তি উত্তর কোরিয়া, ইরান এবং লিবিয়ার কাছে তিনি বিক্রি করেছিলেন। বন্ধুরা, তবে এই প্রতিযোগিতায় কি এটাই শেষ ঘোড়া ছিল? হয়তো না। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবার পরবর্তী নাম্বার ইরানের হতে পারে। বন্ধুরা, আমার কাছে মনে হয় আজকের এই এপিসোডটি বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং জানার অনেক কিছু এই এপিসোডে আছে। সো এরকম আরো এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জানতে থাকুন, এগিয়ে থাকুন।